হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সঞ্জনাস একাডেমি। কেমন আছো সবাই? খুব ভালো আছো আশা করি। তো কেমন চলছে ম্যাথ প্র্যাকটিস? আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের পার্ট 3, যেটা প্রথম চ্যাপ্টার হচ্ছিল গণিত প্রকাশ থেকে ক্লাস 10। প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার আজকে পার্ট 3 হবে, অর্থাৎ 1 থেকে 3 করে দিয়েছিলাম আমি প্রথম পার্টে। তারপরের পার্টে হয়েছে 4-এর দাগের সমস্ত অঙ্ক এবং 5-এর দাগের সমস্ত অঙ্ক। আজকে হবে 6-এর দাগের সমস্ত অঙ্ক। আজকের অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝার আছে, কারণ এগুলো একটু বড় অঙ্ক। বুঝে তোমাদেরকে ভালোভাবে যে সমাধান বা যে শর্তটা গঠন করা সেটা করতে হবে। তো কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। ম্যাথ প্রথম থেকে প্র্যাকটিস করো, যে হ্যাঁ আমি করিয়ে দিচ্ছি তারপর পড়ে রইলো পরীক্ষার সময় গিয়ে প্র্যাকটিস করব, সেটা করলে কিন্তু হবে না। তাহলে সব ভুলে যাবে, আবার নতুন করে বুঝতে অসুবিধা হবে। তো প্রথম যেটা হচ্ছে, তোমরা যখন পরের ক্লাস অ্যাটেন্ড করছো তার আগে প্রথম পার্টগুলো আরেকবার করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? তাহলে কিন্তু পরের দিকে গিয়ে আর প্রেশার হবে না। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস, চ্যাপ্টার 1 এর পার্ট 3। 6-এর দাগের 1-এরটা কি বলেছে? এখানেও বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো প্রথম বিবৃতিটা কি আছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এবার অঙ্কটা বুঝতে গেলে আমাদেরকে আগে একটা আয়তাকার ক্ষেত্রের স্ট্রাকচারে যেতে হবে। তো আয়তাকার ক্ষেত্র কেমন হয়? এই গেল একটা আয়তাকার ক্ষেত্র, যার দৈর্ঘ্য বেশি প্রস্থ কম। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে কর্ণ, কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার। নেক্সট হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এ, বি, সি, ডি। এবার কর্ণের দৈর্ঘ্য তো 15 মিটার হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থটাকে যদি আমরা ধরে নিই এক্স, তাহলে দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 3। প্রশ্ন যেটা বলেছে তার ফরম্যাট এখানে আমরা পেয়ে গেলাম, যে একটা আয়তাকার ক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3। এবার আমরা এটাকে লিখে নিই যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান এক্স, তাহলে দৈর্ঘ্য সমান এক্স প্লাস 3। এবার আমরা চলে যাব কর্ণের ফর্মুলাতে। কর্ণের ফর্মুলা কি?
দৈর্ঘ্য স্কোয়ার প্লাস রুটের ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কর্ণ। এইবার আমরা যদি এইটাকে নিয়ে আসি, আমরা এখানে যে মানগুলো ধরেছি সেই হিসাবে যদি দাঁড় করাই, রুট দৈর্ঘ্যর স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, কর্ণ বলেই দিয়েছিল 15 মিটার। ঠিক আছে, এবার আমরা জাস্ট এটাকে রুটটাকে যদি তুলে দেব মনে করি, তাহলে কি হবে? রুটটা তুলে দিলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে সমাধান করা। দুদিকে যদি আমরা বর্গ করি তাহলেই রুট উঠে যাবে। এটাকে তো আমরা বর্গ করলাম বলে রুট উঠে গেল, আর 15টাকে বর্গ করলাম। এবার আমরা ভাঙবো। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা এলো 15 15 225, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার 3 দুগুণে 6 6x প্লাস 9 ইকুয়াল টু 225। দুশো পঁচিশটাকে আমরা এদিকে বাঁদিকে নিয়ে চলে এলাম। দুশো পঁচিশ থেকে 9 বাদ দিলে কি হবে? মাইনাস 216। 25 থেকে 9 বাদ দিলে 16। এবার আমরা 2 কমন নিয়ে নিই, কারণ প্রত্যেকটাকেই 2 দিয়ে ভাগ করা যাবে। এই লাইনটা বোঝা গেল? 2x স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার 6x কে 2 দিয়ে ভাগ করলাম, 3x 216কে 2 দিয়ে ভাগ করলাম 108। ঠিক আছে, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0/2। তাহলে খুব সিম্পল, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0 হয়ে গেল আনসার। নেক্সট আমরা চলে আসবো 6 দাগের 2। 6 দাগের 2 এর অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। খুব ভালোভাবে বুঝতে হবে অঙ্কটা। তিনি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, কত করলেন সেটা বলেনি, কিন্তু বলছে যে ওই টাকায়, মানে ওই 80 টাকায় তিনি যে চিনিটা কিনেছিলেন তার থেকে যদি আরো 4 কিগ্রা চিনি বেশি কিনতেন, মানে কিগ্রা মানে কিলোগ্রাম, তো 80 টাকায় তিনি যে পরিমাণ চিনি কিনেছিলেন তার থেকে আরো 4 কিলো চিনি বেশি পেতেন যদি ওই টাকাতে, 80 টাকাতেই, তাহলে তার প্রতি কিলো চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, এবার একটু বুঝে সুঝে অঙ্কটাকে আমাকে দাঁড় করাতে হবে। তো প্রথমে যদি আমরা মনে করি যে ওই ব্যক্তি বা তিনি 80 টাকায় x কিগ্রা চিনি কিনলেন। ঠিক আছে, 80 টাকায় কয়েক কিগ্রা, তো আমি ধরে নিলাম 80 টাকায় x কিগ্রা চিনি কিনলেন। তাহলে x কিগ্রা চিনির দাম দাঁড়ালো
80 টাকা। এবার বলছে, আচ্ছা আমি আগে ধরে নিই যে 1 কিলো চিনির দাম তাহলে কত হবে, 80/x টাকা। ঠিক আছে, x কিলো চিনির দাম যদি 80 টাকা তাহলে 1 কিলো চিনির দাম 80/x টাকা। সিম্পল ঐকিক নিয়মে হলো। এবার যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে চিনির পরিমাণ কত হতো? বোঝা গেল ব্যাপারটা? এখানে বলেছিল যে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তো আমি সেইটাকে শর্ত একটা নিয়ে এলাম যে ওই টাকায় তিনি যদি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে চিনির পরিমাণ হতো x+4 কিগ্রা। তাহলে এখন x+4 কিগ্রা চিনির দাম সেই 80 টাকাই রইল, তাই তো? এখন x+4 কিগ্রা চিনির দাম রইল 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80/x+4 টাকা। বোঝা গেল ব্যাপারটা? যে ওই টাকায় তিনি আরো যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে চিনির পরিমাণ দাঁড়াতো x+4 কিগ্রা। তাহলে x+4 কিগ্রা চিনির দাম 80 টাকা যদি হয়, 1 কিলো চিনির দাম 80/x+4 টাকা। এবার যদি আমরা প্রশ্নানুসারে যাই, এই যে টাকাটা মাইনাস এই টাকাটা মানে 1 টাকা কম, কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। যদি 80 টাকায় x কিলো চিনি পাওয়া যেত, তাহলে যেটা হতো, যদি 80 টাকায় x কিলোর সাথে আরো 4 কিলো চিনি এক্সট্রা পাওয়া যেত, তাহলে সেই টাকাটার দাম 1 টাকা কম হতো। বিষয়টা বোঝা গেল? আবার বলছি, প্রথম যে শর্তটা, যদি 80 টাকায় x কিলো চিনি পাওয়া যেত তাহলে টাকার যে দামটা থাকতো, যদি সেই টাকাতেই মানে 80 টাকাতেই যদি x+4 কিলো চিনি বেশি পাওয়া যেত তাহলে দামটা 1 টাকা কম হতো। মানে ধরো তুমি যদি 5 টাকায় 10টা লজেন্স পাচ্ছ, সহজভাবে বুঝতে হবে, 5 টাকায় যদি 10টা লজেন্স পাচ্ছ তাহলে, আর যদি 5 টাকায় 2টো লজেন্স বেশি পাচ্ছ মানে 12টা, তাহলে কোনটায় লাভ বেশি হলো? দ্বিতীয় ক্ষেত্রে। কিন্তু টাকার দাম কোনটায় কমে গেল, মানে লজেন্সের দাম কোনটায় কমে গেল? 10টা লজেন্স যদি 5 টাকায় পাওয়া যায় তাহলে এক একটা লজেন্স হচ্ছে 8 আনা করে, কিন্তু যখনই 12টা লজেন্স হয়ে যাচ্ছে মানে 2টো লজেন্স এক্সট্রা পাচ্ছি, তাহলে লজেন্সের দাম কমে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা শর্তটাকে দাঁড় করাই, এই ক্ষেত্রে দাম বেশি কারণ পরিমাণ কম চিনির, x কিলো চিনি পাচ্ছি 80 টাকায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা আরো 4 কিলো বেশি পাচ্ছি, তাহলে এটা মাইনাস এটা মানে 1 টাকা কম। বোঝা গেল বিষয়টা? এবার আমরা এটাকে কিচ্ছু না, সিম্পল লসাগু করব।
এক্স আর এক্স প্লাস ফোর এর লসাগু মানে এক্স ইন্টু এক্স প্লাস ফোর। আচ্ছা, লসাগুর সহজ নিয়ম হচ্ছে এইটা যেহেতু নিচে আছে অতএব এটা বাদ দিয়ে বাকি যেটা আছে তার সাথে উপরটা গুণ হয়ে যাবে। তার মানে 80 ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস নিচে এক্স প্লাস ফোর আছে, তাহলে এক্স প্লাস ফোর বাদ দিয়ে বাকি যে এক্সট্রা রয়েছে সেটা গুণ হয়ে গেল। এবার তাহলে কি দাঁড়াচ্ছে, 80x প্লাস 80 ইন্টু 4, 4 আসতে 32 মাইনাস 80 ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স প্লাস ফোর মানে এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 1। এবার দেখো প্লাস 80x মাইনাস 80x কেটে গেল। এবার যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 4x ইন্টু 1 করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4xই থাকছে ইকুয়াল টু নিচে কিছু নেই মানে 1, 320 সাথে 1 গুণ মানে 320 চলে এলো। মাইনাস হয়ে গেল আনসার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, আমি আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা চলো 6-3-এরটা। 6-3-এর অঙ্কটা কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। আচ্ছা, ট্রেনটা সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, সেখানে কতক্ষণ টাইম লাগলো কি বৃত্তান্ত কিচ্ছু বলেনি, কত বেগে গেল সেটাও বলেনি। একটা সমান বেগে গেছে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে, কতক্ষণ টাইম লেগেছে বলেনি। কিন্তু যদি ট্রেনটার বেগ ঘন্টায় আরো 5 কিলোমিটার বেশি হতো তাহলে ট্রেনটার পৌঁছতে 2 ঘন্টা কম সময় লাগতো, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে পৌঁছাতে আরো 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আমরা প্রথমেই ধরে নেব ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে সময় লাগবে কত, x কিমি পার ঘন্টায় যদি 300 কিলোমিটার দূরত্ব যায়, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, তাহলে প্রথম স্টেশন থেকে x কিলোমিটার পার ঘন্টায় যদি দ্বিতীয় স্টেশনে যায় তাহলে সময় লাগবে 300 বাই x ঘন্টা। 300 কিলোমিটার দূরত্ব x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে, তাহলে সময়টাকে দূরত্বটাকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব। কারণ আমরা আগে ফর্মুলাটা জেনে নিই, সময়ের ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। গতিবেগটাকে যদি বার করি, গতিবেগ মানে দূরত্ব বাই সময়। ঠিক আছে, তো এখানে আমরা গতিবেগ পেলাম, সময় পেলাম, ধরে নিলাম যে গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা আর সেই 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 দূরত্বটা যেতে সময় লাগছে, মানে এই 300 কিলোমিটার যেতে সময় লাগছে 300 বাই x ঘন্টা। ঠিক আছে, এবার আমরা যাব যে শর্ত দিয়েছে, বলছে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে গতিবেগ কত হতো, x প্লাস 5 কিমি
পার আওয়ার। আর এখন কত সময় লাগতো? 2 ঘন্টা কম, 5 কিলোমিটার বেশি আর 2 ঘন্টা কম। তাহলে এখন সময় লাগবে যখন গতিবেগ ছিল x কিলোমিটার পার ঘন্টা তখন সময় লাগতো 300/x ঘন্টা। যখন গতিবেগ হলো x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা তাহলে তখন সময় লাগছে 300/x প্লাস 5 ঘন্টা। এবার আমরা যদি প্রশ্নানুসারে যাই, এই যে সময়টা মাইনাস এই যে সময়টা সেটাই তো 2 ঘন্টা। এই সময়টা প্রথম সময়টা, সেখান থেকে দ্বিতীয়টা যখন 5 কিলোমিটার বেশি বেগে যাচ্ছে সেই যে তখন যে সময়টা লাগছে সেটার থেকে সেইটা কমলেই সেটা 2 ঘন্টা কম হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা যদি এখানে দুটোতেই যেহেতু 300 আছে, 300 যদি কমন নিয়ে নিই তাহলে হবে 1/x মাইনাস 1/x প্লাস 5 সমান 2। লসাগু করব, এটা কিছুই না, 300টা জাস্ট ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল। আচ্ছা, লসাগুর সহজ ফর্মুলা কি? এখানে x আছে এখানে x আছে, তাহলে যেটা নেই সেটার সাথে গুণ হবে। 1 × x প্লাস 5 মানে x প্লাস 5 মাইনাস x প্লাস 5 আছে x নেই তাহলে 1 × x প্লাস x মাইনাস x কেটে যাবে, 5/x × x প্লাস 5 মানে x স্কোয়ার প্লাস 5x। আচ্ছা, এটাকে যদি আমরা সহজ করে নিই 2/300 তাহলে 2 দিয়ে 300কে ভাগ করলে হয়ে যাবে 1/150। উপর নিচে 2 দিয়ে ভাগ করে নিই, 2 কমন নিলাম। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, x স্কোয়ার প্লাস 5x × 1 মানে x স্কোয়ার প্লাস 5x। এবার 150 × 5, 5 15 75 মাইনাস 750 হয়ে গেল আনসার। বুঝতে কোনো অসুবিধা? নেক্সট অঙ্ক কি বলেছে? 6 দাগের 4-এরটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। কত টাকায় ক্রয় করেছে বলেনি। একটি ঘড়ি ক্রয় করেছেন এবং সেটা 336 টাকায় বিক্রি করেছেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। মানে যে টাকায় ঘড়িটা কিনেছে সেই পার্সেন্টেজ তার প্রফিট হয়েছে। সাপোজ যদি 10 টাকায় কেনে, 10 টাকায় কেনেনি অবভিয়াসলি, 10 টাকায় যদি কেনে তো তার 10% লাভ হয়েছে। যদি 5 টাকায় কেনে তো 5% লাভ হয়েছে। যদি 100 টাকায় কেনে তো 100% লাভ হয়েছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো প্রথমে আমাদেরকে ঘড়িটার ক্রয় মূল্য ধরতে হবে। কত টাকায় কিনেছিলেন সেটা আগে আমি ধরে নিই, কারণ সেটা তো বলেনি কত টাকায় কেনা হয়েছে। তো মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ঘড়িটির বিক্রয় মূল্য কত? 336
36 টাকা। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই চলে আসবে লাভ। যে দামে বেচেছে আর যে দামে কিনেছে সেটা বাদ দিলেই হয়ে গেল লাভ। এবার তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, লাভ কত না, যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হলো। তো আমি আগে যদি বাঁদিকে লিখে নিই, এটা হচ্ছে লাভ। তাহলে এবার বুঝতে হবে এক্স টাকায় কেনা হয়েছিল, x% লাভ হয়েছে, তার মানে লাভের টাকাটা কত, এক্স ইন্টু x%। আমরা সব সময় লাভ কিভাবে বার করি, যদি 100 টাকার 5% লাভ হয় তার মানে 5 টাকা, 100 টাকার 5% মানে তো 5 টাকা, তাহলে 5 টাকাটা হচ্ছে লাভ। তো এখানে আমি লাভটা লিখেছি, তাহলে লাভ কত, যে টাকাটা ছিল এবং সেই শতাংশ, যে টাকায় কেনা হয়েছিল তত শতাংশ, মানে এক্স ইন্টু x%। এইটা দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা, এক্স ইন্টু x%। এবার যদি এটাকে সিম্পলিফাই করি, এক্স ইন্টু x/100, বোঝা গেল? x²/100। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে x², আর এখানে কোনাকুনি গুণ করলে 3, 3, 6, দুটো 0 মাইনাস 100x। এবার আমরা সবটাকে যদি বাঁদিকে নিয়ে আসি, x² প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এতটাই সহজ অঙ্কটা, ঠিক আছে? অঙ্ক কমপ্লিট। এটা লাভ, এটা লাভের শতাংশ, মানে যত শতাংশ লাভ হয়েছে, বাস জাস্ট সিম্পলিফাই করলাম, হয়ে গেল। 6 দাগের 5 অঙ্কটা। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, কি মনে হচ্ছে, একটা এক লাইনে বলে দিয়েছে, বেশিও নেই কমও নেই, কিন্তু এটাকে সমীকরণে আনতে হবে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, ওই যে গিয়ে আবার ফিরে আসা, এখানেই এসে যাচ্ছে অনুকূল প্রতিকূলের গপ্প। যাচ্ছে অনুকূলে, কিন্তু যখন ফিরে আসছে তখন সেটা হচ্ছে প্রতিকূল, কারণ তখন স্রোতের বিপরীত দিকে আসছে। তো এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, গতিবেগ মানে দূরত্ব বাই সময়, মানে কতটা দূরত্ব যাচ্ছে কত সময় যাচ্ছে। আর যদি এটাকে আমরা সময় নিয়ে আসি, সময় নিয়ে এলে তখন হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগ, মানে কতটা যাচ্ছে এবং কত গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমাদের একটু লিখে লিখে ব্যাপারটা বুঝে নিতে হবে। চলো রতন মাঝির নৌকা কিভাবে চালাচ্ছে আমরা সেটা দেখে নিই। তো মনে করি প্রথম হচ্ছে নৌকার গতিবেগ, স্রোতের বেগ বলেছে 2 কিলোমিটার, নৌকার গতিবেগ ধরে নিচ্ছি x কিলোমিটার পার ঘন্টা। গতিবেগ যখনই আসছে তখনই হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা, নৌকার বেগ ধরে নিলাম যে x কিলোমিটার পার ঘন্টা। এইবার কি করবে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাবে,
আবার 21 কিলোমিটার ফিরবে, কিন্তু ফিরবে যখন, তখন কিন্তু স্রোতের অনুকূল থাকবে না, প্রতিকূল হয়ে যাবে, বুঝতে হবে। যখনই স্রোতের প্রতিকূল হয়ে যাবে তখনই নৌকার বেগটা থেকে স্রোতের বেগটা বিয়োগ চলে যাবে। আচ্ছা, আমি একটু একটু করে করি, তাহলে বুঝতে সুবিধা হবে একটু একটু করে। তো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, নৌকা যে বেগে যাবে তার সাথে স্রোতটা আরো সাথ দেবে। অনুকূলে যখন যাচ্ছে তখন আরো হু হু করে যাবে, মানে 2 কিলোমিটার আরো এক্সট্রা এক্সট্রা যাবে ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে নৌকার, এমনি নৌকার গতিবেগ x কিলোমিটার আর স্রোতের হচ্ছে 2 কিলোমিটার, তাহলে দুটোই একই দিকে যাচ্ছে, স্রোতও যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, কারণ স্রোতের অনুকূলে যখন একই দিকে যাচ্ছে তখন নৌকার গতিবেগটা হয়ে যাবে x+2 কিলোমিটার/ঘন্টা। বোঝা গেল? কিন্তু যখনই হয়ে যাবে স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে কখন? যখন নৌকাটা ফিরবে, যাওয়ার সময় তো সে যাচ্ছে অনুকূলে, হাওয়া যেদিকে যাচ্ছে সেই দিকে, কিন্তু যখন ফিরবে তখন কিন্তু তাকে কষ্ট করতে হবে, তখন ওই 2 কিলোমিটার করে কমে যাবে প্রতি ঘন্টায় বেগটা। বোঝা গেল অনুকূলে আর প্রতিকূলের পার্থক্য? অঙ্কটা পড়ে মনে হচ্ছে যে একটাই তো লাইনে, কি ব্যাপার, কিন্তু এই যে যাওয়া এবং আসা, যাচ্ছে যখন অনুকূলে যাচ্ছে তখন সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা, নৌকার এগোনোটা x+2 কিলোমিটার/ঘন্টা, কিন্তু যখন ফিরছে প্রতিকূলে তখন এই 2 কিলোমিটার করে বেগ প্রতি ঘন্টায় কমে যাচ্ছে নৌকার গতিবেগের থেকে। ঠিক আছে, এবার চলে আসি সময়ে। তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কতক্ষণ বলেছে? আচ্ছা, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাচ্ছে, তো দূরত্ব বাই গতিবেগ, সময় যখন আমরা বার করব তখন আসছে দূরত্ব বাই গতিবেগের ফর্মুলা। তাহলে দূরত্ব কতটা যাচ্ছে? 21 কিলোমিটার। আচ্ছা, গতিবেগ কত অনুকূলে? x+2। হলো, অনুকূলে যেতে সময় লাগছে 21/x+2 ঘন্টা, কিন্তু স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে কত? x-2। বোঝা গেল? স্রোতের অনুকূলে যাচ্ছে 21/x+2 ঘন্টা, x+2 গতিবেগ ছিল, দূরত্ব বাই গতিবেগ, কিন্তু প্রতিকূলে যেতে সময় লাগছে, দূরত্ব একই, কারণ 21 কিলোমিটার যাচ্ছে, গিয়ে ওই দূরত্বই ফিরে আসছে, 21 কিলোমিটারই ফিরে আসছে, কিন্তু প্রতিকূলে যেহেতু, সেহেতু গতিবেগটা কমে যাচ্ছে, তো 21/x-2 ঘন্টা। এবার এই যে টোটাল সময়টা যাচ্ছে এবং ফিরে আসছে সেটা কত? 10 ঘন্টা, মানে এই সময়টা অনুকূলে যাওয়া এবং প্রতিকূলে ফেরা, এই সময়টাকে যোগ করলে হবে 10 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে হলো, বোঝা গেল? 21/x+2 + 21/x-2 = 10। এবার এটাকে আমরা 21 কমন নিয়ে নেব।
লসাগু করব। এখানে x+2 আছে, তাহলে 1 × x-2। এখানে x-2 আছে, তাহলে x+2 নেই, 1 × x+2, +2 -2 কেটে যাবে, উপরে হলো 2x। এবার আমরা একটা সিম্পল জিনিস দেখব। এটা মনে হচ্ছে না a + b × a - b এর ফর্মুলা? a + b × a - b মানে a² + b²। সিম্পল। তাহলে কি হবে এটা? x² - 2 এর স্কোয়ার। আচ্ছা, আমি কি a² + b² বললাম? এটা a² - b²। a² - b² এর ফর্মুলা হচ্ছে a + b × a - b। আমি লিখে দিচ্ছি একবার। এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা এইটা দেখতে পাচ্ছি, a + b × a - b দেখতে পাচ্ছি, তাহলে আমরা এইটা নিয়ে আসবো, যেটা করলাম। a + b × a - b রয়েছে, তাহলে a² - b² এলো 10/21, 2x x² - 4। এটাকে কোনাকুনি গুণ করে করলেও হতো, বাট এটা সহজভাবে হয়ে গেল। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, 10x² - 4 × 10 40, 21 × 2 42x, বা 10x² - 40 -42x = 0। এখান থেকে ম্যাক্সিমাম কত কমন নিতে পারবো? 2। 5x², 20, 21। যদি সাজিয়ে নিই তাহলে 21x টা সামনে চলে আসছে, 0 হয়ে গেল তোমাদের আনসার। বোঝা গেল অঙ্কটা? খুব সহজ, একটু জাস্ট ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে করতে হবে। ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আমি কিছু না। ওকে, তো 6 দাগের 6 অঙ্কটা কি বলেছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে মহিম যে সময়ে কাজটা করছে মজিদের তার থেকে বেশি সময় লাগছে 3 ঘন্টা। তারা উভয়ে একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। উভয়ে একসঙ্গে যদি একটা কাজ করে, মানে বাগানটা যদি একজন একজন করে পরিষ্কার করে, মানে মহিম একবার পরিষ্কার করলে যে সময় লাগছে, মজিদ একবার একা পরিষ্কার করলে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। কিন্তু যদি মহিম আর মজিদ একসাথে কাজটা করছে, তাহলে পুরো কাজটাই 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো আমরা কিভাবে করব অঙ্কটা? প্রথমে ধরে নেব যে মহিম x ঘন্টায় পরিষ্কার করে 1 অংশ। 1 অংশ কেন? আমরা যখন একটা বাগান
বাগানের আয়তন তো কিছু এখানে বলা নেই, তো পুরো বাগানটাকে আমরা ধরে নিচ্ছি এক অংশ। ঠিক আছে, তাহলে মহিম 1 ঘন্টায় ঘন্টায় পরিষ্কার করছে পুরো বাগানটা। 1 ঘন্টায় পরিষ্কার করবে কতটা? 1/x অংশ। আবার 2 ঘন্টায়, একসঙ্গে কাজটা 2 ঘন্টায় করছে, কিন্তু 2 ঘন্টায় একজন কতটা করছে? মহিম 2 ঘন্টায় পরিষ্কার করে 1 × 2/x অংশ, মানে 2/x অংশ। মহিমের হিসাব গেল। এবার হচ্ছে মজিদ। মজিদ কতক্ষণে করছে? মহিম যে সময় করছে তার থেকে 3 ঘন্টা বেশি লাগছে মজিদের। তাহলে মজিদ x + 3 মজিদ x + 3 ঘন্টায় পরিষ্কার করে 1 অংশ। কেন না, মহিমের x ঘন্টা লাগছিল পুরো বাগান পরিষ্কার করতে, মজিদের তার থেকে আরো 3 ঘন্টা বেশি লাগছে পুরো বাগান পরিষ্কার করতে। তাহলে 1 ঘন্টায় পরিষ্কার করে 1/x + 3 অংশ। আর 2 ঘন্টায় পরিষ্কার করছে 2/x + 3 অংশ। হলো? তাহলে এর 2 ঘন্টার কাজ আর এর 2 ঘন্টার কাজ, মানে এই অংশটা এবং এই অংশটা পুরোটা মিলিয়ে 1 অংশ হবে। মহিম 2 ঘন্টাতে এই কাজটা করছে, মজিদ 2 ঘন্টায় এই কাজটা করছে, তো বাগানের এতটা অংশ আর এতটা অংশ মিলিয়ে 1 অংশ হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রশ্নানুসারে 2/x আর 2/x + 3 = 1। 2 কমন নিলে 1/x, 1/x + 3 = 1। একই ধরনের অঙ্ক সবকটা, মানে ফর্মুলাটা একই করতে হচ্ছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এই সমীকরণটা তো বোঝানোর কিছু নেই, একদম সহজ জলের মতো। এই জায়গাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কটা করা কোনো ব্যাপার না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। আচ্ছা, পরের অঙ্ক 6-এর দাগের 7-এরটা। ঠিক আছে, বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এখানে একটা সহজ জিনিস আগে বুঝে নিতে হবে। একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে ধরো 11, 12 এরকম, বা 52, 54। প্রত্যেকটা সংখ্যার মধ্যে 11-র মধ্যে 2টো অঙ্ক রয়েছে, এটা একটা এটা একটা, 12-র মধ্যে এটা একটা এটা একটা। এগুলো প্রত্যেকটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার কি বলেছে, একক স্থানীয় অঙ্কর একটা গল্প আছে, দশক স্থানীয় অঙ্কর একটা গল্প আছে। তার মানে ধরো আমি যদি ধরে নিলাম 17, সাপোজ, বা না 17 না ধরে
আমি যদি ধরি 71, কাট করবে এখানটা, হ্যাঁ। তো ধরো আমি যদি একটা সংখ্যা ধরি 17, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি 17 ধরলাম। কি বলছে? একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কোনটা? এটা একক। আর দশক স্থানীয় অঙ্ক কোনটা? এটা দশক। একক, দশক, শতক এইভাবে যায়। তো এটা একক, এটা দশক। কি বলছে? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তো আমি অ্যাকচুয়ালি এটা একটা সলিউশন বলছি, মানে সলিউশনের মতো মনে হতে পারে যে আমরা তো সংখ্যাটাই পেয়ে গেলাম, বাট না, সেটা না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে 17 ধরলাম, একটা সহজ সংখ্যা। দেখো, দশক স্থানীয় অঙ্কটা যদি 1 হয়, 1-এর সাথে যদি 6 যোগ করো তাহলে 7 আসছে, মানে একক স্থানীয় অঙ্কটা 6 ঘর বেশি হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে আমাদের এক্স ধরতে হবে, সেটা আলাদা ব্যাপার, বাট আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখালাম একটা সংখ্যা 17। তো 17-র দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তো দশক স্থানীয় অঙ্ক যদি 1 হয়, তার সাথে 6 যোগ করলে একক স্থানীয় অঙ্কটা আসছে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা কিন্তু আলাদা ব্যাপার, এটা তোমাদের অঙ্কের মধ্যে নয়, আমি এটা বোঝানোর সুবিধার্থে দেখালাম। এবার কি বলেছে, অঙ্কটা যদি শুরু করি, মনে করি আমি প্রথমে দশক স্থানীয় অঙ্কটা ধরে নেব কোনটা? দশক স্থানীয় অঙ্কটি ধরে নিলাম এক্স। তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? এক্স প্লাস 6, কারণ বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এক্স প্লাস 6। এইবার এখানে আরো একটা জিনিস বোঝার আছে, আমরা দাঁড় করাবো সংখ্যাটাকে। সংখ্যাটা কেমন হবে? যদি আমরা যাই, ধরো এই উদাহরণটা নিলাম, একটা সংখ্যা নিলাম, ধরো 52, ঠিক আছে? তো এই 52 মানে কত? দশক 5, একক 2। তো দশকে 5 মানে কি? 10 ইন্টু 5 প্লাস 2। দশক স্থানীয় অঙ্ক যেটা, সেটা 10 ইন্টু 5 50, আর একক স্থানীয় অঙ্ক 2। তবে তো এই অঙ্কটা, এই সংখ্যাটা আসবে 52। বোঝা গেল? তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো? দশক স্থানীয় অঙ্ক মানে 10 ইন্টু এক্স প্লাস এক্স প্লাস 6। এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক স্থানীয়। একক স্থানীয় হচ্ছে এক্স প্লাস 6, আর দশক স্থানীয় অঙ্কটা এক্স মানে 10 ইন্টু এক্স। বোঝা গেল? তাহলে কি হচ্ছে? 10x প্লাস এক্স প্লাস 6 মানে 11x প্লাস 6। এটা হচ্ছে সংখ্যাটা। এবার কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় মানে এই অঙ্কটা আর এই অঙ্কটা, দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক, এদের গুণফল এই সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে প্রশ্নানুসারে অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস 6 সমান সংখ্যাটি 11x প্লাস 6 তার থেকে 12 কম মাইনাস 12। বোঝা গেল শর্তটা কি দাঁড়ালো? এবার আমরা যদি এটাকে সিম্পলি ভাগ করি, এই মানে সিম্পলিফিকেশন করি, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 6, 6x সমান 11x প্লাস 6 মাইনাস 12, ব্র্যাকেটটা তুলে নিলাম। এক্স স্কোয়ার প্লাস 6x সমান 11x মাইনাস 6। এবার পুরোটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি,
প্লাসটা বাঁদিকে এসে মাইনাস হলো, মাইনাসটা বাঁদিকে এসে প্লাস হলো, 6 5 11, 11 থেকে 6 বাদ দিলে 5 হচ্ছে, তাহলে -5x + 6 = 0 হয়ে গেল আনসার। আচ্ছা, পরের অঙ্ক 6 দাগের 8 বলছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। মাঠের দৈর্ঘ্য প্রস্থ বলেছে, রাস্তাটা কতটা চওড়া বলেনি, কিন্তু রাস্তার ক্ষেত্রফল বলেছে। একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা খুব সহজ হয়ে যাবে যদি আমরা এটাকে একটা ছবি এঁকে করি। আয়তক্ষেত্রাকার মাঠ, এটা একটা মাঠ, মাঠের দৈর্ঘ্য কত? 45 মিটার, প্রস্থ কত? 40 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার। এবার কি বলেছে? মাঠের চারপাশ দিয়ে সমান রাস্তা, বোঝা গেল? তো আমরা যদি এই বাইরের রাস্তার একদম বাউন্ডারি যেটা, সেইটাকে যদি ABCD করে মার্ক করে নিই, আমাদের সুবিধা হবে। এইবার আয়তাকার মাঠের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। আচ্ছা, আমরা আগে মাঠটার ক্ষেত্রফলের জায়গাটা করে নিই। রাস্তার ক্ষেত্রফল তো বলা আছে, রাস্তার হিসাবটা তারপর বোঝাবো। আয়তাকার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, আয়তাকার মাঠের প্রস্থ 40 মিটার, তাহলে অতএব মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, খুব সিম্পল, বর্গ মিটার। তাহলে 40 × 45 এখন আমি করতে যাচ্ছি না, করার দরকার নেই, কারণ এটা করলে আমাদের ওখানে প্রশ্নানুসারেতে যখন যাব তখন অসুবিধা হবে। আচ্ছা, আয়তাকার মাঠের ক্ষেত্রফল, এই জিনিসটা চলে এলো আমাদের কাছে। এইবার রাস্তা, যদি আমরা ধরি যে এইখান থেকে এই যে এক্সট্রা যেটা মাঠ আর রাস্তা যদি x ধরে নিই, সমান মানে এদিকেও x, আবার এদিকে x, এদিকেও x, বোঝা গেল ব্যাপারটা? মাঠটা থেকে রাস্তাটা এদিকেও x যাচ্ছে, এদিকেও x যাচ্ছে, এদিকেও x যাচ্ছে, এদিকেও x যাচ্ছে। তাহলে এবার আমরা যদি যাই রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য, কি হবে? আমরা যদি ধরে নিই রাস্তার দৈর্ঘ্যটা x, তাহলে এইটা তো মাঠের দৈর্ঘ্য ছিল 45 মিটার, এইটুকুটা মাঠের দৈর্ঘ্য ছিল, এদিকেও x বেড়েছে, এদিকেও x বেড়েছে, তাহলে মাঠের রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্যটা হবে 45 + 2x, এদিকেও x, এদিকেও x, তাহলে 45 + 2x মিটার। বোঝা গেল? কারণ সমান মাপের রাস্তা, চারিপাশে সমান চওড়া রাস্তাটা। তাহলে রাস্তা সমেত মাঠের প্রস্থ কত হবে? একইভাবে 40 + 2x, কারণ প্রস্থ মানে এইটা যদি মাঠের প্রস্থ হয় 40, তাহলে এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, x x মানে 2x,
তাহলে রাস্তা সমেত মাঠের প্রস্থ হলো 2x মিটার। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত হবে? 45 plus 2x into 40 plus 2x বর্গমিটার। বোঝা গেল? তাহলে মাঠের ক্ষেত্রফল ছিল এত বর্গমিটার আর রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল হলো এত বর্গমিটার। এইবার কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল বলা আছে। তাহলে আমরা যদি এই রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল, শুধু মাঠের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বোঝাতে পারলাম ব্যাপারটা? আমরা যদি এই রাস্তা সমেত মাঠ মানে পুরো বড় আয়তকার ক্ষেত্রটার যে ক্ষেত্রফল এইটা, সেখান থেকে এই যে ভিতরের অংশটা মাঠটুকু, সেই মাঠের ক্ষেত্রফলের অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই বাইরের রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল মানে 45 plus 2x into 40 plus 2x, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম, মাইনাস মাঠের ক্ষেত্রফল কত? 45 into 40। এইটার থেকে এইটা বাদ দেওয়া মানেই রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে সমান 450। বোঝা গেল? এবার কিছু না, আমরা জাস্ট এটাকে ভাঙবো। মুখে মুখে করা যাবে না এটাকে, তার জন্য সহজভাবে করছি। 45 into 40 প্লাস 45 into 2x প্লাস 2x into 40 প্লাস 2x into 2x মাইনাস 45 into 40, যেমন কার তেমন রাখবো, বা 45 into 40টাকে এখানে এইভাবেই রেখে দেবো। কেন? আমাদের এত বড় গুণ করার দরকার নেই, এটার থেকে আমরা এইটাকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে প্লাস এখানে কি আসছে? 45 দুগুণে 90x, 2 into 40 মানে 80x প্লাস 2x into 2x মানে 4x স্কোয়ার ইকুয়াল, আচ্ছা, মাইনাস 45 into 40 সমান 450। তাহলে এই পুরোটা আর এই পুরোটা কেটে গেল, এটার আগে প্লাস এটার আগে মাইনাস। তাহলে এবার যদি আমরা এটাকে সাজিয়ে লিখি 4x স্কোয়ার প্লাস 8 আর 9 170x ইকুয়াল টু 450। আর একটা লাইনে অঙ্ক শেষ। আচ্ছা, এবার যদি আমরা এটাকে আরেকটু সহজ করে নিই, কারণ 2 দিয়ে প্রত্যেকটাকে ভাঙা যাবে, 4 দিয়ে যাবে না, 4 4 16 10 হচ্ছে না, এটাও 4 দিয়ে যাবে না, তাহলে 2 দিয়ে যদি আমরা এটাকে 2 কমন নিই, তাহলে 2x স্কোয়ার প্লাস 8 দুগুণে 16, 5 দুগুণে 10 85x মাইনাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4 10, 5 দুগুণে 10 সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0/2। হয়ে গেল? তাহলে তোমাদের প্রথম ইউনিট 1.1 সব অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তো নেক্সট ভিডিও আসবে 1.2 এর অঙ্ক নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। ম্যাথ যত প্র্যাকটিস করবে তত কিন্তু নির্ভুল হবে। ঠিক আছে, চলো টাটা।